নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 1 যে ভূগোলের কোশ্চেনগুলি আছে সেগুলির সমাধান করব। তো দেখো বন্ধুরা, এই মডেল কোশ্চেন পেপার 1-এর ভূগোলের কিছু শর্ট কোশ্চেন আছে, সেগুলোকে আমরা প্রথমে সমাধান করে নেব। তারপর বড় কোশ্চেনগুলো আমরা বইয়ের কোনখান থেকে তোমরা লিখবে সেটি আমরা দেখিয়ে দেবো। তো দেখো, প্রথমে আমরা মডেল কোশ্চেন পেপার 1-এর 1-এর দাগে যে কোশ্চেনটি আছে দেখো, প্রথমে বলা হয়েছে ফোনা হলো একটি স্থানীয়, নিয়ত, সাময়িক, আকস্মিক বায়ু। তো দেখো এখানে ফোনা বলতে আমরা কী বুঝি, ফোনা হলো একটি স্থানীয় বায়ু। পরে যে কোশ্চেনটি আছে দেখো, 1-2 নম্বরে যে কোশ্চেনটি আছে বলছে আমাজন নদীর উত্তর দিকে অবস্থিত হলো কানাডিয়ান গিয়ানা, ব্রাজিল আর হচ্ছে মাটোগ্রাসো মালভূমি। তো দেখো এখানে আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি যে গিয়ানা, এখানে গিয়ানাটা হবে সঠিক অ্যান্সার, গিয়ানা মালভূমি। তো দেখো পরে যে কোশ্চেনটি আছে 3 নম্বরে যে কোশ্চেনটি আছে দেখো, বলছে আন্দিজ পার্বত্য অঞ্চলের একটি আগ্নেয়গিরি হলো কটোপ্যাক্সি, মৌনালুয়া, নারকোন্ডাম ও ফুজিয়ামা। তাহলে এখানে অপশানগুলো এটা দিয়েছিল, প্রশ্ন কী ছিল, আন্দিজ পার্বত্য অঞ্চলের একটি আগ্নেয়গিরি, এখানে হবে কটোপ্যাক্সি। পরে যে কোশ্চেন শূন্যস্থান, পরে দেখো 2 নম্বরের 2-এর 1-এর দাগে বলা হয়েছে কি শূন্যস্থান পূরণ করো। তো এখানে দেখো শূন্যস্থানগুলোতে পূরণ করতে হবে, এখানে ড্যাশ দেওয়া আছে আর এগুলি তোমরা পূর্ণ বাক্যে অ্যান্সার লিখবে। তো বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মেঘের সৃষ্টি হয়, তোমরা যখন অ্যান্সার লিখবে কী লিখবে, বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে মেঘের সৃষ্টি হয়। অ্যান্সার কী হবে, ট্রপোস্ফিয়ার স্তরে মেঘের সৃষ্টি হয়। পরে দেখো বিয়ের যে কোশ্চেনটি আছে, বিয়ে দেয় কী বলা যায়, বলছে সেন্ট লরেন্স নদীর দৈর্ঘ্য ড্যাশ। তো তোমরা অ্যান্সারে কী লিখবে, সেন্ট লরেন্স নদীর দৈর্ঘ্য হলো 1120 কিমি। পরে দেখো কি বলা আছে, দুইয়ের দেখে বলা আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলা, অর্থাৎ এই প্রথম দিকের এই যে ক স্তম্ভ আছে, খ স্তম্ভের সঙ্গে কোনটি মিলবে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো প্রথমে আমাদের কি বলা হয়েছে, বলছে অরিনোকো নদীর সাথে কোনটি হবে, হচ্ছে পারানা পর্বত। পরে যেটি আছে আটলান্টার সাথে কোনটি হবে, আটলান্টার সাথে হবে পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর। সিএ কি আছে দেখো, ম্যাকেঞ্জি নদীর সাথে কোন হবে, আথাবাস্কা হ্রদ। পরেটি আছে দেখো টেনেসি নদীর সাথে কোনটি হবে, ডিএ যে অ্যান্সারটি আছে পৃথিবীর বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা। তারপরে যে কোশ্চেনটি আছে দেখো ডুলুথ বলতে কি বোঝায়, রাসায়নিক শিল্প। ডুলুথ হলো রাসায়নিক শিল্প। তো আমরা এই ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মিলালাম। তো সেক্ষেত্রে দেখো পরে দেখো 3 নম্বরে যে কোশ্চেনগুলি আছে, বলছে নিচের প্রশ্নগুলি অনধিক 30টি শব্দে উত্তর দাও। তো দেখো প্রথমে 3-এর 1-এর দাগে যে কি কোশ্চেনটি বলা হয়েছে লিনতাপ কাকে বলে, এর মান কত দেওয়া রয়েছে দেখো, এগুলির প্রত্যেকটির জন্য মান দেওয়া রয়েছে, এখানে 2 করে দেওয়া রয়েছে। সেক্ষেত্রে 2 নাম্বার পাওয়ার জন্য যতটুকু অ্যান্সার লিখতে হবে তোমাদের সেটুকু লিখতে হবে। তো দেখো আমরা প্রথমে লিনতাপ কাকে বলে সেটি তোমরা কোনখান থেকে লিখবে দেখো। তো বন্ধুরা দেখো লিনতাপ কাকে বলে, তোমরা এখান থেকে অ্যান্সারটি লিখবে, যে তাপ পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে কেবলমাত্র পদার্থের অবস্থার বলতে গিয়ে কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাসীয় বা গ্যাসীয় থেকে তরল বা তরল থেকে কঠিন ইত্যাদি পরিবর্তন ঘটায় তাকে লিনতাপ বলে। এই অবস্থা বলতে কি বোঝায় সেটি বলে দিল তোমাদেরকে, যে সেটা কঠিন থেকে তরল হতে পারে, তরল থেকে গ্যাসীয় হতে পারে বা গ্যাসীয় থেকে তরল হতে পারে বা তরল থেকে কঠিন, এই যে কোনো অবস্থার পরিবর্তন ঘটায় তাকে বলা হয় লিনতাপ। তাহলে লিনতাপ কাকে বলে তোমরা অ্যান্সার কি লিখবে, যে তাপ পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে কেবল পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায় তাকে লিনতাপ বলে।
এই মাঝের অংশটুকু দেয়া আছে তোমাদের বোঝার সুবিধা। অবস্থা বলতে কি বোঝায়, অর্থাৎ তরল থেকে কঠিন, কঠিন থেকে তরল, বা তরল থেকে গ্যাসীয়, গ্যাসীয় থেকে তরল, বা তরল থেকে কঠিন ইত্যাদি। পরে বলছে বিশেষত্ব। তো এখানে কি বলছে দেখো, পদার্থ তার অবস্থার পরিবর্তনের সময় লিনতাপ গ্রহণ বা বর্জন করে থাকে। কঠিন অবস্থা থেকে তরল বা গ্যাসীয় অবস্থায় পরিণত হওয়ার সময় পদার্থ লিনতাপ গ্রহণ করে, আবার গ্যাসীয় অবস্থা থেকে তরল বা কঠিনে হওয়ার সময় পদার্থের লিনতাপ বর্জন করে। যেমন জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হওয়ার সময় লিনতাপ বর্জন করে। তাহলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হওয়ার সময় লিনতাপ বর্জন করে। পরে কি বলেছে দেখো, একক। এই তাপ থার্মোমিটারে মাপা যায় না, এর একক হলো সিজিএস পদ্ধতিতে ক্যালোরি পার গ্রাম, আর এমকেএস বা এসআই পদ্ধতিতে জুল পার কেজি এর হলো একক। তাহলে লিনতাপের একক যদি বলা হয় সিজিএস পদ্ধতিতে একক, এটা শর্ট কোশ্চেনে তোমরা পেয়ে যাবে, শর্ট কোশ্চেন দিলেও তোমরা লিখতে পারবে। সিজিএস পদ্ধতিতে লিনতাপের একক হলো ক্যালোরি পার গ্রাম, এবং এসআই পদ্ধতিতে লিনতাপ বা এমকেএস পদ্ধতিতে জুল পার কেজি। এই অ্যান্সারটি তোমরা লিখতে পারবে। তো পরে যে কোশ্চেনটি আছে দেখো, 2 নম্বরের কোশ্চেনটি আছে, বলছে নরম কাঠের অরণ্য কাকে বলে? নরম কাঠের অরণ্য কাকে বলে? তো বন্ধুরা দেখো, এই অ্যান্সারটি তোমরা এখান থেকে লিখবে। উত্তর আমেরিকার তুন্দ্রা অঞ্চলের দক্ষিণে পাইন, ফার, স্প্রুস, লার্চ প্রভৃতি সরলবর্গীয় বৃক্ষের বিশাল অরণ্য গড়ে উঠেছে। এই সমস্ত বৃক্ষের কাঠ নরম প্রকৃতির হওয়ায় এই অরণ্যকে নরম কাঠের অরণ্য বলা হয়। এই অঞ্চল থেকে পৃথিবীর সর্বাধিক নরম কাঠ সংগ্রহ করা হয়। এটি এর অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো পরে যে কোশ্চেনটি আছে, বলছে সিরোকিউমুলাস ও কিউমুলাস মেঘের মধ্যে পার্থক্য লেখো। সিরোকিউমুলাস ও কিউমুলাস মেঘের মধ্যে পার্থক্য। তো দেখো বন্ধুরা, তোমরা এই পার্থক্যটা এখান থেকে লিখবে। এখানে দেওয়া আছে সিরোকিউমুলাস ও কিউমুলাস মেঘের মধ্যে পার্থক্য। আমি এখানে সব পার্থক্যগুলোই বলে দিচ্ছি। তোমাদেরকে যদি 2 নাম্বারে দেওয়া থাকে তোমরা 3টে পার্থক্য লিখবে, বা তার থেকে যদি বেশি নাম্বার দেওয়া থাকে তখন সবগুলো, 5 নাম্বারে দেওয়া থাকে সব কটা পার্থক্য তোমাদেরকে দিতে হবে। তো দেখো এখানে প্রথমে আমরা কি আছে, বিষয়গত দিক থেকে কি পার্থক্য, উচ্চতার বিষয়ে তুমি যে পার্থক্য নির্ণয় করবে সিরোকিউমুলাস আর কিউমুলাস মেঘের মধ্যে, আকৃতিগত দিক থেকে, বিশেষত্বগত দিক থেকে, বর্ণর দিক থেকে, হচ্ছে উলম্ব বিস্তারের দিক থেকে অন্য নাম। তো দেখো সিরোকিউমুলাস মেঘের উচ্চতা কি বলছে, এটি অধিক উচ্চতার মেঘ, অর্থাৎ অনেকটা উচ্চতা পর্যন্ত এই মেঘটি বিস্তৃত থাকে। আর কিউমুলাস মেঘ কী বলছে, এটি ভূপৃষ্ঠ সংলগ্ন নিম্ন উচ্চতার মেঘ। পরে কি বলেছে দেখো, আকৃতিগত দিক থেকে এই মেঘ খণ্ড খণ্ড পেঁজা তুলোর মতো দেখতে, আর এই মেঘ হলো অনেকটা কুলফির মতো দেখতে। পরে কি বলা হয়েছে দেখো, বিশেষত্ব, আকাশে দলবদ্ধ ও সারি কিংবা ঢেউ খেলানোভাবে ভেসে বেড়ায়, আকাশে বিচ্ছিন্নভাবে অবস্থান করে। পরে কি বলা হয়েছে দেখো, এই মেঘ সাদা রঙের হয়, আর এই মেঘের নিচের অংশ কালো ও ঊর্ধ্বাংশ সাদা বর্ণের হয়। পরে কি বলা হয়েছে দেখো, এই মেঘ উলম্বভাবে কম বিস্তৃত হয়, আর এই মেঘ উলম্বভাবে বিস্তার অনেক বেশি হয়। তো বন্ধুরা দেখো এই পার্থক্যটি তোমরা লিখে নিতে পারবে। তো দেখো পরে যে কোশ্চেনটি আছে, বলছে এস্টেনসিয়া সম্পর্কে তোমার ধারণা সংক্ষেপে লেখো। এস্টেনসিয়া সম্পর্কে তোমার ধারণা সংক্ষেপে লেখার কথা বলা হয়। তো দেখো বন্ধুরা, এখান থেকে তোমরা এই অ্যান্সারটি লিখবে যে এস্টেনসিয়া দক্ষিণ আমেরিকার পম্পাস তৃণভূমির অধিবাসীদের প্রধান জীবিকা পশুপালন। এই অঞ্চলের পশ্চিমে বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও পূর্বাংশে প্রচুর বৃষ্টিপাত হয়, যা দীর্ঘাকার উৎকৃষ্ট ঘাস আলফা এর বৃদ্ধিতে সাহায্য করে। ফলে এই অঞ্চলে
গবাদি পশু প্রতিপালন করা হয়। পশুপালনের জন্য নিয়োজিত আর্জেন্টিনার বৃহদায়তন খামারগুলিকে এস্টেন্সিয়া বলে। এই খামারগুলির আয়তন প্রায় 50,000 একর ও এখানে আনুমানিক 20,000 পশু পালন করা হয়। পরে কি বলেছে দেখো, বলেছে যে চিত্রসহ নিয়ত বায়ু প্রভাবের বর্ণনা দাও। তো দেখো বন্ধুরা, নিয়ত বায়ু প্রভাবের বর্ণনাটা তোমরা এখান থেকে লিখবে যে ভূপৃষ্ঠের ওপর দিয়ে সারা বছর নিয়তভাবে নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট পথে ও প্রায় একই গতিতে যেসব বায়ু প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে। শ্রেণীবিভাগ: পৃথিবীতে সংলগ্ন বায়ুমণ্ডলে কয়েকটি স্থায়ী উচ্চচাপ ও নিম্নচাপ বলয় আছে, যাদের মধ্যে সমতা বজায় রাখার জন্য নিয়মিতভাবে নিয়ত বায়ু প্রবাহিত হয়। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরে প্রধানত 3টি নিয়ত বায়ু প্রবাহ লক্ষ্য করা যায়। সেগুলি হলো আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। তো দেখো, প্রথমে আমরা আয়ন বায়ু সম্পর্কে জানব। আয়ন শব্দের অর্থ হলো পথ। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে যে বায়ু প্রবাহিত হয় তাকে আয়ন বায়ু বলে। বৈশিষ্ট্য: এই আয়ন বায়ুর বৈশিষ্ট্য কী আছে? উত্তর গোলার্ধে গড়ে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই বায়ু প্রবাহিত হয়। শ্রেণীবিভাগ: আয়ন বায়ু 2 প্রকার। ফেরেলের সূত্র অনুসারে আয়ন বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে এবং উত্তর পূর্ব আয়ন বায়ু দক্ষিণ গোলার্ধের বাম দিক বেঁকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু রূপে প্রবাহিত হয়। গতিবেগ: তো দেখো, উত্তর পূর্ব আয়ন বায়ুর গতিবেগ 16 কিমি পার ঘন্টা এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর গতিবেগ 22 থেকে 30 কিমি পার ঘন্টা। বাণিজ্য বায়ু: প্রাচীনকালে এই বায়ুর প্রবাহ পথ ধরে পালতোলা জাহাজে বাণিজ্য চলত বলে একে বাণিজ্যিক বায়ু বলা হয়। যদি প্রশ্ন করা হয় কোন বায়ুর আর এক নাম বাণিজ্যিক বায়ু, তখন তোমরা আয়ন বায়ু অ্যান্সারটি লিখবে। প্রভাব: আয়ন বায়ুর প্রভাবে মহাদেশগুলির পূর্ব দিকে প্রচুর বৃষ্টিপাত হয়। 2. এই বায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিম দিকে বৃষ্টিপাত না হয় 5টি বড় বড় মরুভূমি, সেই মরুভূমি হলো সাহারা, কালাহারি, আটাকামা, গ্রেট অস্ট্রেলিয়ান মরুভূমি ও সোনেরান সৃষ্টি হয়েছে। এই মরুভূমিগুলো সৃষ্টি হয়েছে। তো দেখো, এটি হচ্ছে নিয়ত বায়ু প্রবাহের যে ছকটি চিত্র দিতে বলেছে, তোমরা এই ধরনের একটি চিত্র দিয়ে দেবে। এটি নিরক্ষীয় বলয়, এটা উপদিকে কর্কটী আছে, মকরী আছে। তো এইভাবে তোমরা এই চিত্রটি অঙ্কন করবে। পরে দেখো কি বলা আছে, পশ্চিমা বায়ু। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে দুটি বায়ু প্রবাহিত হয় তাদের পশ্চিমা বায়ু বলে। বৈশিষ্ট্য হচ্ছে উভয় গোলার্ধের 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই বায়ু প্রবাহিত হয়। শ্রেণীবিভাগ: পশ্চিমা বায়ু ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধের ডান দিক বেঁকে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পশ্চিমা বায়ু রূপে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিক বেঁকে উত্তর পশ্চিমা বায়ু রূপে প্রবাহিত হয়। গতিবেগ: দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধের স্থলভাগের বিস্তার বেশি। কি বলে এখানে? দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তরভাগে স্থলভাগের বেশি হওয়ায় ঘর্ষণজনিত বাধার কারণে দক্ষিণ পশ্চিমা বায়ুর বেগ উত্তর পশ্চিমা বায়ুর তুলনায় কম হয়। বিভিন্ন নাম: পশ্চিমা বায়ু দক্ষিণ গোলার্ধের জলভাগের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার জন্য অত্যন্ত দ্রুত বেগে শব্দ করতে করতে বয়ে চলে। একে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে গর্জনশীল চল্লিশা এবং 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে ক্রোধোন্মত্ত 50 আর 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে তীক্ষ্ণ চিৎকারকারী 60 নাম দেওয়া হয়েছে। প্রভাব: পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশগুলির পশ্চিম দিকে অধিক বৃষ্টিপাত হয়। এই বায়ুর প্রভাবে মহাদেশগুলির মধ্যভাগে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল সুবিস্তৃত তৃণভূমির সৃষ্টি হয়েছে এবং যেমন উত্তর আমেরিকা প্রেইরি, দক্ষিণ আমেরিকার পম্পাস
ইত্যাদি এবং পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বেশি বৃষ্টিপাত হয়। ঘূর্ণাবাত, পশ্চিমা বায়ুর দ্বারা প্রভাবিত অঞ্চলে ঘূর্ণাবাত ও প্রতিম ঘূর্ণাবাতের আধিক্য লক্ষ্য করা যায়। শক্তি, পশ্চিমা বায়ু গ্রীষ্মকালে দুর্বল এবং শীতকালে অধিক শক্তিশালী হয়। পরে যে পয়েন্ট আছে দেখো মেরুবায়ু, 3 নম্বর যে বায়ুটা আছে সেটি হচ্ছে মেরুবায়ু। মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে যে শীতল ও শুষ্ক বায়ু মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাদের বলা হয় মেরুবায়ু বলে। বৈশিষ্ট্য, বিস্তার, উভয় গোলার্ধে 70 থেকে 80 ডিগ্রি অক্ষরেখাংশের মধ্যে দিয়ে এই বায়ু প্রবাহিত হয়। শ্রেণীবিভাগ, মেরুবায়ু দু ধরনের হয়। ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধের ডান দিক বেঁকে ও উত্তর পূর্ব মেরুবায়ু রূপে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিক বেঁকে দক্ষিণ পূর্ব মেরুবায়ু রূপে প্রবাহিত হয়। গতিবেগ, উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে উন্মুক্ত সমুদ্র বেশি থাকায় মেরুবায়ু দক্ষিণ গোলার্ধে বেশি বেগে প্রবাহিত হয়। প্রকৃতি, এই বায়ু শীতল ও শুষ্ক হয়। প্রভাব, অত্যধিক শীতল অঞ্চলে মেরুবায়ুর উৎপত্তি হওয়ায় এই বায়ু যে যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সেখানে উষ্ণতা হ্রাস পায়। এই বায়ুর প্রভাবে তুষারপাত ও তুষার ঝড় হয়। দক্ষিণ গোলার্ধে মেরুবায়ুর সঙ্গে সামুদ্রিক বায়ুর সংঘর্ষে সৃষ্ট ঘূর্ণাবর্তের ঝড়ের সৃষ্টি হয়। তো এটাই আমাদের অ্যান্সার, তোমরা এই অ্যান্সারটি লিখবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা পরের 2 নম্বরে যে সেটটি আছে সেটির সমাধান করে দিচ্ছি।